আমার বিশ্বাস করেন গতকালকে আমি প্রায় টানা 3 দিন ঘুমাইলাম না। গতকালকে না ঘুমানোর কোনো কারণ ছিল না, কিন্তু গতকালকে ঘুমাইতে পারিনি। আমি সকালে 7টার সময় ঘুমাইছি। আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন। আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার এই কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না, অস্বাভাবিকভাবেই সে যাবে এবং ঘুম থেকে ওইটা শুনবেন সে নাই। তাই হইল। দেখেন, আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচাইতে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন, এই যে পলক, তারপরে ওই যে আরাফাত, 2 দিন আগেও বলল তাদের নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ডে যদি 1000 গুলি চলে, তারপরে 5 বছর তারা নাকি টানা এই গুলি চালাইতে পারবে। আরো কত কিছু। ধরাকে সরা জ্ঞান করে নাই। আমার এই ভিডিও, এই ইউটিউব, এই ফেসবুক, এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয়। কার দেশে এখন কে যায় রে ভাই? চোরের মতো পালায়ে গেছিস, চোর। আমরা অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল, আমার সাথে অনেক অন্যায় হয়েছে। আমি কোনোদিন পলিটিক্স করি নাই। আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে, এই 2001 সালে মিছিল টিছিল করতাম, এরকমই। কিন্তু কোনদিন কোনো দলের সাথে আমার নাম, আমি কোনো পলিটিক্স করা কোনোদিনও করিনি। আমার পরিচিত যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া, কখনো করিনি। তারপরে এখানে এসে ইসকন নিয়ে নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে, এই করে ফেলবে, ওই করে ফেলবে। তো আল্লাহ এত উদ্ধত্তপনা সহ্য করে না। শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায়, তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শোনেন। শেখ এই যে ওই একটা আছে নাকি, আতিকা নাকি ছাত্রলীগের, সে নাকি 7 মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে। যেদিন এই হাসিনা যেদিন পলাইলো, পলানোর আগের রাতটাতে কি অবস্থা, সব ওদের ফেসবুক পেজ টেজগুলো ভয়ঙ্কর রকমের কালকে বিশাল ঘটনা, একটা আতঙ্ক তৈরি করতে চাইছে। এটা কেন চাইছে? কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে বলেছে যে তোমরা এইভাবে করবা, কালকে খুব করে ওদেরকে মাঠ থেকে সরাইতে হবে। কিন্তু খেলাটা তো এত সহজ না, এটা শেখ হাসিনা বুঝতে পারে না। এই গেম, এই প্ল্যান, কত জায়গা থেকে যে কত কিছু যে করে তারপরে গিয়েছে, সেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই। শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে, তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি। তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষকে মারা ফেললাম, বিএনপির এত মানুষকে গুম করে ফেললাম, কত ঘটনায় কত কিছু করলাম, ছাত্র আন্দোলনে পোলাপান্ডে পেটায়া করে দিলাম, তারপরে সে আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পোলাপানের হাত পা ভেঙে ফেললাম, হাতুড় দিয়ে পেটাইলাম, কিছুই তো হয়নি। এবারও মনে করেছিল কি হবে, মাঠটা একদম খালি করে ফেলবে। আওয়ামী লীগ, তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলেও সিগন্যালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ, সবাই যে যার মতো পারো ভেগে যাও, সেই সুযোগটাও দেয় নাই। নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন আর কাছের কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে, তোমাদেরকে বলেও নাই। এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো। 2 দিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দিয়া তারপরে লিখতো আমার অভিভাবক। আগের পোস্ট সব ডিলেট। এই তো হচ্ছে অবস্থা না? এটা তো আগেই বলতাম, অনেকবার বলেছি যে তোমাদের আম্মুরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে, সেকেন্ড হোম আছে সবারই, এরা তো গিয়ে আরামে খাবে ওইখানে। তোরা ফকিন্নির বাচ্চা, তোদের অবস্থাটা কি হবে? পাসপোর্ট আছে, বাপের নামও তো বাবলু লেখা রয়েছে, বালবুলু। এখন তো পাসপোর্টও নাই। তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে, এর মধ্যে গণধোলাই খায় মারা যাবে।
কয় জায়গায় গণধোলাই, কিছুক্ষণ আগে দেখলাম রাব্বানিরে, গোলাম রাব্বানিরে গণধোলাই দিয়ে চিটপটাং করে দিচ্ছে। এই গোলাম রাব্বানি আমার সাথে টক শোতে, মনে আছে না আপনাদের? আমার সাথে টক শোতে বলে দেশে আসেন, পারলে দেশে আসেন। তো দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমারে? এই যে আওয়ামী লীগের লোকজনগুলি এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো, কিসের জন্য? এখন ফারজানা রূপা, মিথিলা ফারজানা, তারপরে নাইমুল ইসলাম খান, আপনারা ইউটিউব চ্যানেল খোলেন। ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আমার একটু ফোন দিয়েন, আমি শিখাই দেবো কেমনে চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয়। আমি লিঙ্ক দিয়ে দিব, আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে তারপরে ই করবা, হ্যাঁ, ইউটিউবে ভিডিও বানাবো। তোমাদের ভিডিও আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু হয়তো আমার 3 মিলিয়ন হবে। তো আমার যে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার তো টিভি মিভি কিছু না, আমি তো রাজাকার এক, আরেক হয়েছে ইউটিউবার। আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক। তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে। ইউটিউবে কেমনে কেমনে খুলতে আমি সব শিখাই দিব। হ্যাঁ, বহুত জ্বালাইছেন। এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি। হ্যাঁ, কিছু সুশীল গজাইছে এখন। সেই সুশীলদের এই যে গণভবনে যে হইল, তারপরে সংসদের ভেতরে পোলাপান গিয়া বসা, সেখানে সিগারেট টিগারেট খাইছে, এটা খুব তাদের নাকি গায়ে লাগছে। শুনেন সুশীল বাবুরা, আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায়, এই এরা দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, আপনাদের মতো বালের সুশীলের জন্য এই গত 15 বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে। আপনারা কি বালটা ফালাইছেন? এই সুশীল মারাইতে আসছেন এখানে। এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না, এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় নাই। হ্যাঁ, যা করেছে মজা করেছে সেটা, কিন্তু এটা করার দরকার ছিল। কেন ছিল জানেন? এখন আর ওই মনসুর আহমেদ, ওই তাজউদ্দিনের মেয়ে, ওনাদের মতো বই লিখতে হবে না। এইটাই এখন বই, এটা ইতিহাস হয়ে থাকলো। বই লিখলে তো বিশ্বাস করেন না। শেখ মুজিবরে যে 570 দিয়া করছিল, 2 দিন লাশ পড়েছিল, এটা তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় না। অনেক মানুষ এখন বঙ্গবল্টু বলে। তো এটা যে বিশ্বাস হয় না, এবার একটা বিশ্বাস, মানে চোখে দেখলে ভিজুয়াল তো। সো এটা মনে থাকবে, এটা 50 বছর 100 বছর পরেও এটা থাকবে যে 2024 সালের সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল, তার ব্রাটা ধরে পোলাপান টানাটানি করছিল। এটাই ইতিহাস, লেখার দরকার নাই, একদম চোখে হাতে নাতে প্রমাণ যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে, মানে কিভাবে পালিয়ে গিয়েছে, তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে ফান করেছে, এটা ইতিহাস।